প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি খবর প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক এবং সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব এ আরাফাত। আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি আজকে দেখেছেন যে পত্রপত্রিকার শিরোনাম টিপাই মুখ কিন্তু অধিকাংশ জায়গা দখল করে আছে, এবং আমাদের যে সমস্যাগুলো যখন উপলব্ধি কিংবা বোধের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিতে যখন আমরা বিস্তার কিংবা গভীরতা নিয়ে আমরা কখনোই কিন্তু ঠিকমতো ভাবিনি। আপনি লক্ষ্য করে দেখবেন যে হঠাৎ করে বেশ শোরগোল শুরু হলো এই টিপাই মুখ বিষয়টি নিয়ে, অনেকে মুখ খুললেন, এবং যারা কখনো মুখ খোলেননি, টিপাই মুখ তো আজকের বিষয় না, অনেক আগের বিষয়, হঠাৎ করে মুখ খুললেন কেন? না, মজার ব্যাপারটা হচ্ছে যে এটা কেনা আসলে তথ্যপত্র ভিত্তিক। অনুমতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সরাসরি আজকের অতিথির কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের টেলিভিশনের পর্দায় যেই নাম্বারগুলো ভেসে উঠবে সেই নাম্বারগুলো ব্যবহার করে আপনারা সরাসরি জনাব এ আরাফাতের কাছ থেকে প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। অবশ্যই তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি জি না, আমি যেটা বলছিলাম যে আসলে এই বিষয়টিকে নিয়ে মানে তথ্যপত্র ভিত্তিক টেকনিক্যাল যে আলোচনাটা, সেই আলোচনাটা আসলে হচ্ছে না। এটা যেটা হচ্ছে যে আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্স এবং পলিটিক্সের ডাইনামিক্স, এখানে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট, এটাকে উপজীব্য করে, এটাকে ক্যাপিটালাইজ করে এক ধরনের পলিটিসাইজ করার প্রবণতা এক ধরনের রাজনীতিবিদদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর সেই জায়গা থেকে সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের দেশের সাধারণ জনগণ এইসব ক্রিটিক্যাল বিষয় নিয়ে খুঁটিনাটি পুরো বিষয়টি জানার সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে, যার কারণে তাদের সেই অজ্ঞতার সুযোগ নিয়ে আমরা এটাকে নিয়ে রাজনীতি করি, রাজনীতিকরণ করি এবং তাদেরকে আরো বোকা বানানোর একটা চেষ্টা করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে এই বিষয়টি আরো জানার, বোঝার। এবং তখন আমি বিষয়টি যেটি দেখলাম যে আসলে আমরা এতটা সাংঘর্ষিক কথাবার্তা নিজেরাই বলছি, কাজ করেছি একরকম, বলছি আর এক কথা, কোন এক বিষয় নিয়ে এক ধরনের কথা বলেছি, এই বিষয় নিয়ে ঠিক উল্টো কথা বলছি। তো আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিই। আপনি একটা কথা বলি, আপনি যখন বললেন কাজ করেছি একরকম, বলছি আর একরকম, 1978 সালে যৌথ নবী কমিশন বৈঠকে তখন তো সরকার আওয়ামী লীগে ছিল না, রাইট রাইট, সেখানে কিন্তু টিপাই মুখ বাদের প্রসঙ্গ এসেছিল এবং এক ধরনের সম্মতি কিন্তু বাংলাদেশ দিয়েছিল। সম্মতি শুধু নয়, এটাকে এক্সপেডাইট, ত্বরান্বিত করার কথা বলা হয়েছিল। এটা তো গেলই 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, তখন আপনি নিশ্চয়ই পরবর্তীতে ব্যাখ্যা করবেন, ওয়ার্ল্ড ব্যাংক যে সমীক্ষা প্রতিবেদন, যেটাকে আমরা FAP1 বলি, রাইট রাইট, ফ্লাড অ্যাকশন প্ল্যান, যে সিলেট অঞ্চলে বন্যা ঠেকানোর জন্য টিপাই মুখ বাঁধের প্রয়োজন, এবং এই সমীক্ষা প্রতিবেদন কিন্তু ক্যাবিনেট বৈঠকে 7ম বৈঠকে পাশ হয়েছিল। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। এটা হচ্ছে 88-87 এর যে বন্যা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম পলাশ, আমি কলাবাগান থেকে বলছিলাম। জি বলুন। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমাদের জাতীয় সংসদে মাননীয় বিরোধী দলের নেত্রী হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রীর কাছে টিপাই মুখ বাদ নিয়ে চিঠি লিখলেন, কিন্তু ওনারা একাধিকবার ক্ষমতায় ছিলেন, এর আগে অবৈধ শাসক জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তো ওনারা এই টিপাই মুখ বাদ নিয়ে কি কি করেছিলেন এটা তো ওনারা বললেন না। শুধু ওনারা হঠাৎ করে অস্থির হয়ে সংসদে না গিয়ে এই নিয়ে কথা না বলে ওনারা ভারতের মনমোহন সিং এর কাছে চিঠি লিখলেন। এই অস্থিরতা কেন? আচ্ছা, বলবেন কি? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, নিশ্চয়ই উত্তর দেবেন। এই জিনিসটা হচ্ছে এক ধরনের পলিটিক্স এবং সস্তা এক ধরনের পলিটিক্স। কারণ আমরা যারা জানি যে বিগত দিনে যখন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখনও তারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠকগুলোতে কি রেকমেন্ডেশনগুলি এসেছিল এবং কি চিঠি তারা লিখেছেন সেগুলো তো ডকুমেন্টস আছে। এবং আপনি যেটি বলছিলেন 78-এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন ছিলেন, সেই সময় জয়েন্ট রিভার কমিশনের বৈঠক থেকে যে রেকমেন্ডেশনগুলি করা হয়েছে সেগুলো কি ছিল? টিপাই মুখের প্রজেক্টটিকে আরো এক্সপেডাইট করা, ত্বরান্বিত করার জন্য বলা হয়েছিল, অবশ্যই উইথ অল গুড ইন্টেনশন। কেন আমি বলি, কারণ টিপাই মুখ বিষয়টি হচ্ছে ওখানে যে বাঁধটি হচ্ছে, আমি একটু পরিষ্কার করি দর্শকদের জন্য। বাঁধ
ড্যাম আর ব্যারেজের মধ্যে পার্থক্য কি? এটাই আমি বলতে যাচ্ছিলাম যে ড্যাম হচ্ছে আপনার যেটি বর্ষা মৌসুমে অতিরিক্ত পানিটাকে ধরে রাখে এবং শুষ্ক মৌসুমে সেই পানিটাকে ছেড়ে দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করে। তো বর্ষা মৌসুমে আমরা জানি যে মানে আর্টিফিশিয়াল অবস্ট্রাকশন না, ইট ইজ আর্টিফিশিয়াল অবস্ট্রাকশন ডেফিনেটলি, বাট দ্য থিং ইজ যখন আমাদের বর্ষা মৌসুমে ফ্লাড হয়ে যায়, বন্যা হয়, তখন তো মানুষের যে কি দুর্ভোগ মধ্যে দিয়ে যেতে হয় আমরা তো জানি, দেখেছি। তো যেটা হয় সেই দুর্ভোগ কমানোর জন্য ওই অতিরিক্ত পানিকে ধরে রাখার একটা ব্যবস্থা হচ্ছে এই ড্যাম। এবং যখন আপনি আবার শুষ্ক মৌসুমে পানি থাকে না, একবার নদীতে চড়া পড়ে যায়, সেই সময় পানির প্রবাহটা নিশ্চিত করার জন্য ওই অতিরিক্ত পানিটা তখন ছেড়ে দেওয়া হয়, ছেড়ে পানির প্রবাহ বর্ধিত বা বৃদ্ধি করা হয়। সো মূল যে উদ্দেশ্যটি কিন্তু টিপাইমুখ ড্যামের সেটিই ছিল, এবং যে কারণে আসলে এই বন্যার প্রকোপ কমানো এবং পানির প্রবাহ শুষ্ক মৌসুমে নিশ্চিত করার জন্যই কিন্তু সেই 78-এর জয়েন্ট রিভার কমিশনের সেই বৈঠক থেকে এবং সেই রেকমেন্ডেশনগুলি দেয়া হয়েছিল। এখন এরপরে আমি যদি চলে আসি 91 to 96 বিএনপি যখন ক্ষমতা ছিল, তার জয়েন্ট রিভার কমিশনে কোনো বৈঠকই করেনি, সত্যি কথা যেটি। 2001 to 2006 তারা দুটি বৈঠক করেছে, জয়েন্ট রিভার কমিশন 35th and 36th, এবং সেখানে তারা কি বলেছিল সেই বিষয়গুলো কিন্তু আছে। যেটি হয়েছে যে টিপাইমুখ ড্যামটি যে জায়গাতে, যে স্পটে, সেটি বাংলাদেশের যে বর্ডার সেখান থেকে 210 কিলোমিটার দূরে। এখন টিপাইমুখ ড্যামটি আমাদের জন্য এই অর্থে ভালো যে আমরা বন্যার প্রকোপ থেকে বাঁচার জন্য এটি আমাদের সহযোগিতা করবে, আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বর্ধিত করেও আমাদের সহযোগিতা করবে। কিন্তু ইন্ডিয়া মাঝখানে যেটি করেছিল, এই যে 210 কিলোমিটার মাঝামাঝি একটি জায়গায়, ফুলের তল নামে একটি জায়গায় একটি ব্যারাজ প্রকল্প নিয়েছিল, যেটি টিপাইমুখ ড্যামের পুরো প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা বেশ মারাত্মক ছিল। এই ব্যারাজটি হলে যেটি ভয়ানক হতো, হতো। এক্স্যাক্টলি, এই ব্যারাজটি হলে যেটি হতো যে শুষ্ক মৌসুমে যখন পানিটা ছাড়া হচ্ছে, সেই পানিটা কিন্তু বরাক নদী দিয়ে এসে যে দুভাগে যে সুরমা কুশিয়ারা হয়ে বাংলাদেশে ঢুকেছে, এখানে কিন্তু কোনো পানি আসতো, পানিটি প্রত্যাহার করে অন্যদিকে নিয়ে যেত ভারত। এবং 2000 যেটি আমি বলছি 1 থেকে 2006 বিএনপি গভর্নমেন্টের সময় তারা কিছু চিঠি লিখেছিল, এবং সেখানে তারা বলেছিল যে টিপাইমুখ বন্ধ করার কথা তারা বলেনি, তারা বলেছিল ওই ব্যারাজ যেটি সেটিকে স্থগিত করতে। এবং তারা যেটি বলেছিল যে বাংলাদেশের সাথে ভারতের এই নদীর পানির শেয়ারিংটা নিশ্চিত করে তারপরে বাকি কাজটি এগিয়ে যেতে। তার মানে তারা কিন্তু ইভেন ব্যারাজটিও বন্ধ করতে বলছে না, তারা বলছে পানি শেয়ারিং, মানে আমাদের পানিটা আমরা একটা এগ্রিমেন্টে যাওয়ার পরে ব্যারাজ বানিয়ে তারা প্রত্যাহার বাকিটা করলেও করতে পারে। অথচ আপনাকে আমি বলি 2008-এর পরে, গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে, এটি হচ্ছে বাস্তব সত্য যে এই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভটি ছিল সেটি হচ্ছে তারা ক্যাটেগরিক্যালি ভারত সরকারকে বলেছে যে ব্যারাজটি তারা কখনোই চায় না যে ব্যারাজটি হোক, পানি প্রত্যাহার করা হোক। এবং এক ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে ভারত সরকার কিন্তু এটা এগ্রি করে গেছে। এবং 2009-এর আপনার 21 মে একটি চিঠি আমাদের গভর্নমেন্ট রিসিভ করেছে, একটি চিঠি, একবারে ফর্মাল অফিসিয়াল লেটার, যেখানে কমিটমেন্ট দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে এই ব্যারাজটি হবে না। কাজে টিপাইমুখ প্রজেক্টের যতগুলি উপাদান আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক উপাদানটি হচ্ছে এই ফুলের তলে ব্যারাজ, যেটা আমাদের জন্য মহা ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়াতো। সেই বিষয়টি নিয়ে কিছু রুটিন চিঠি চালাচালির বাইরে বিএনপি গভর্নমেন্ট 2001 to 2006 কিছুই করেনি। কিন্তু যে অ্যাচিভমেন্ট অর্জন যেটি, সেটিকে এই প্রকল্প থেকে বাতিল করে দেয় যে বিষয়টি, সেই কাজটি ঘটালো এই গভর্নমেন্ট। এবং এটা ওয়েল ডকুমেন্টেড, এই চিঠিটি আছে গভর্নমেন্টের কাছে। এখন বিষয়টি যেটি হচ্ছে যে আমরা টিপাইমুখের পিছনে সবাই মনে হচ্ছে টিপাইমুখটা বিশাল কাজ করেছে। আপনি যেটি শুরুতে বললেন যে হুট করে এখন নতুন করে কি হলো, দেখুন এখানেও যে কাণ্ডটি ঘটেছে, যে আমরা অনেক সময় বলি না গ্রাম বাংলায় যে কাক কান নিয়ে গেল, আমরা সবাই কাকের পিছে দৌড়ই। কান আসলে নিয়ে গেছে কিনা কানের দিকে কিন্তু আমরা তাকাই না, সবাই কাকের পিছে দৌড়চ্ছে। বিষয়টি হয়েছে আজকে আপনি একটু জিজ্ঞেস করে দেখেন যারা এই বিষয়ে কথা বলছে যে আসলে কি সিদ্ধান্ত হলো হুট করে কিছুদিন আগে, যে সিদ্ধান্ত জানার পরে আমরা এত হচ্ছে শুরু করলাম, পরিষ্কারভাবে সেই সিদ্ধান্ত নিয়ে কারো ধারণা আছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন। মেজরিটি অফ দেম সেই ধারণাও নেই। সেই সিদ্ধান্তটি নিয়েও আপনাকে একটু আমি বলতে চাই, এটি তো নতুন প্রজেক্ট না, এটা অনগোয়িং প্রজেক্ট। এবং এইখানে যেটি হয়েছিল, যাদের উপরে দায়িত্ব ছিল এই টিপাইমুখ প্রজেক্টটি স্টাডি করা এবং করার পরে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়া, সেই যে কোম্পানি, যে গ্রুপটি ছিল তাদেরকে বলা হয় নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, সংক্ষেপে নিপকো। একটু টেলিফোন নিন। জি, হ্যালো। হ্যালো, আদাব দাদা। ওয়ালাইকুম আসসালাম। আদাব, বলেন। দাদা আমি সিলেট থেকে শাহজাহান বলছি। জি শাহজাহান সাহেব বলুন।
জি দাদা, এই টিপাই মুখ নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমত আমার টিপাই মুখ নিয়ে করা উচিত ছিল, কিন্তু অন্য একটা প্রসঙ্গে প্রশ্নটা করতে চাই আমি স্যারের কাছে, যদি অনুমতি দেন আপনি। জি বলুন বলুন, সংক্ষেপে করুন। জি স্যার, আপনার কাছে প্রশ্নটা হলো যে একটা পত্রিকায় দেখেছি এই বেগম ম্যাডাম খালেদা জিয়া বলেছেন যে আওয়ামী লীগে আসে, বিএনপিতে আসেন, সম্মানজনক পদ দেওয়া হবে। আমাদের দেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের সংগঠন হলো আওয়ামী লীগ। এত বড় একটা রাজনীতি দল তো এ বিএনপিতে যাবে কি এই লুটপাটের রাজনীতি শিখার জন্য, নাকি অন্য কোনো রাজনীতি শিখানোর জন্য আহ্বান জানাচ্ছে? আওয়ামী লীগ কি সত্যি যাবে? এটা আপনি কি মনে করেন স্যার? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি একটু বিষয় না, এটি খুব হাস্যকর আসলে। আপনি পড়েছেন, এই খবরটি এসছে আজকে এবং আমরা জানি গতকাল উনি বলেছেন, বাট খুবই হাস্যকর। এগুলো খুবই সস্তা পলিটিক্সের নমুনা এগুলো। আমি আসলে খুবই তথ্যপাত্র ভিত্তিক যৌক্তিক আলোচনার মধ্যে থাকতে চাই প্রতিটি বিষয় নিয়ে, এবং এটির কারণ হচ্ছে যে আমাদের দেশের জনগণ যেন সত্য বিষয়গুলি জানে, যাতে করে তারা ভুল সিদ্ধান্ত না নেয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে ভুল সিদ্ধান্ত নিয়েছি, নেওয়ার ফলশ্রুতিতে আমরা কিছু ভুল মানুষকে এম্পাওয়ার করেছি, যারা দেশকে শাসন করেছে, শোষণ করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে আজকে অনেক সমস্যা তৈরি হয়েছে এবং আজকে আমাদের ঘরে অনেক সমস্যা এসে পড়েছে, যেগুলো আমরা অল্প সময় সমাধান করতে যে হিমশিম খেয়ে যাচ্ছি। কাজে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, যারা দেশকে স্বাধীন করেছে, তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং এগিয়ে নিয়ে যাওয়ার পথে যারা পিছে টেনে ধরে রেখেছে, তাদের বিপক্ষে আমাদের একটা সরাসরি লড়াই। এবং এই লড়াইয়ে আমরা যারা মনে করি, যারা দেশপ্রেমিক, তারা কখনোই পক্ষ ত্যাগ করবে না, এবং আমি এটা বিশ্বাস করি না। এখন ফিরে আসি টিপাই মুখে। তো যেটি বলছিলাম যে এই নিপকো, যেটি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, তাদের দায়িত্ব এটি ছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটি করেছে, তাদেরকে সরিয়ে দিয়ে রিপ্লেস করেছে, তিনটি বডিকে এখানে রিপ্লেস করেছে। এর মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এবং আরেকটি যেটি বডি সেটি হচ্ছে SJVL, তাদেরকে বলে সার্জাল জল বিদ্যুৎ নিগম, ওদের একটা বডি আছে, এবং গভর্নমেন্ট অফ মণিপুর। এখন নিপকোর বদলে এরা তিনজন মিলে এই প্রজেক্টটি ফরওয়ার্ড করে নিয়ে যাবে, স্টাডি করবেন, ফার্দার আরো কাজ বাকি আছে, কনস্ট্রাকশন শুরু হতে অনেক পরের কথা। তো এটি তো ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি তাদের নিজস্ব একটা ডিসিশন। তো কি হয়েছে, এই যে তিনটি বডির কথা বললাম, গভর্নমেন্ট অফ মণিপুর এবং SJVL এবং যে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, তারা নিজেদের মধ্যে একটা কনসোর্শিয়াম এগ্রিমেন্ট করেছে যে তারা আগে একটি সংগঠন অর্গানাইজেশনে কাজটি করার কথা ছিল বা করছিল, এখন তিনজন মিলে করবে। তো তাদের মধ্যে কি শেয়ার স্ট্রাকচার হবে, এরকম একটি কন্ট্রাক্ট সাইন করেছে। এই কন্ট্রাক্ট সাইন নিয়ে আমরা কিন্তু সবাই মানে অনেকটা পাগলই হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু নতুন কিছু নয়। এটিকে কিন্তু টিপাই মুখ প্রজেক্টের স্ট্যাটাস যেটি, সেটি কোনোভাবে পরিবর্তিত হয়নি। এর ফলে এটি পিছিয়েও যায়নি, এগিয়েও যায়নি, এটি যেখানে ছিল ওখানেই আছে, নতুন কিছুই হয়নি। এখন দেখুন, ড্যাম নিয়ে যে বিষয়টি হচ্ছে, যে ড্যাম আমাদের ইকোলজিক্যাল সিস্টেমে এক ধরনের ইম্প্যাক্টের আছে, নেগেটিভ ইম্প্যাক্ট। ড্যাম কেন, যে কোনো স্থাপনা, বড় বড় স্থাপনা, কিন্তু যে কোনো ডেভেলপমেন্ট, আজকে আমি বারবার বলেছি যে কোনো টেলিভিশন স্টেশনে গেছে, ইভেন বিটিভিতে যে কোনো স্টেশনে দেখেন, আমরা যেখানে বসে আছি, এই যে আপনি যে ব্রিকটা, যে ইটটা বানিয়েছেন, যে ইটের ভাটা থেকে এই ইটটা তৈরি করা, তারপরে এখানে এসে যে বিল্ডিংটা বানানো হয়েছে যেখানে আমরা বসে আছি, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইকোসিস্টেমের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। মানে এটা অ্যাসেস করে যদি আপনি শুধু এই কস্টটা আপনি আপহোল্ড করেন, তখন মনে হবে এটা ক্ষতিই করেছে। কিন্তু আপনার এই ডেভেলপমেন্টে আপনার কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালিসিসটা করতে হয়। এখন আমরা যেটা বলছি, ড্যাম বানালে ক্ষতি আছে। যেমন ধরুন, আমরা নিজেরা বাংলাদেশ গভর্নমেন্ট এবং বিএনপি আওয়ামী লীগ গভর্নমেন্ট নির্বিশেষে নেপালে আমরা 7টি ড্যাম বানানোর কথা বলে আসছি দীর্ঘদিন ধরে, যেটি ভারত বরং অপোজ করছে। আমরা কেন বলেছি? পদ্মা নদীতে আমাদের পানি বর্ধিতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই 7টি ড্যাম বানানোর প্রয়োজন আছে, এবং ওই ড্যামগুলি কিন্তু, অনেকে ভূমিকম্পের কথা বলে না, টিপাইমুখ যে লোকেশনে, তার চেয়ে অনেক বেশি ভূমিকম্প প্রবণ এলাকা নেপালের ওগুলো। এবং টিপাইমুখের যে উচ্চতা 152 মিটার, তার চেয়ে দ্বিগুণ উচ্চতার এক একটি ড্যাম ওগুলো, যেগুলোর কথা আমরা বানাতে বলছি। ওই ড্যামগুলো কিন্তু একইভাবে ইকোসিস্টেমে ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু কেন আমরা বলছি? কারণ আমাদের প্রয়োজন হচ্ছে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি বর্ধিতকরণের প্রয়োজন আছে, কারণ সেটা অন্য ধরনের পজিটিভ ইম্প্যাক্টও আছে। সো এইখানে বিষয়টি হচ্ছে, আপনি কস্ট বেনিফিট অ্যানালিসিস করে আপনি যখন দেখেন বেনিফিট বেশি, তখন আপনি এই প্রজেক্টগুলো নিয়ে এগিয়ে যান। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, টিপাইমুখ ড্যামকে ঘিরে বাংলাদেশে আরেকটি জিনিস আমি বলে রাখি এখানে দর্শকদের জন্য, বাংলাদেশে কিন্তু জায়গা ওই অর্থে ওরকম সুটেবল জায়গা নাই যেখানে আমরা ড্যাম বানাতে পারি। ড্যাম আপনি যেখানে ইচ্ছে বানাতে পারবেন না, আপনার টোপোগ্রাফিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল সুটেবিলিটি থাকতে হবে। কাজে আমরা এখানে
অলরেডি ইন্ডিয়াকে এগ্রি করিয়েছি। ইন্ডিয়া কিন্তু আগে বায়োল্যাটারালিজমের বাইরে বেরোতো না, দ্বিপাক্ষিক আলোচনার বাইরে মাল্টিল্যাটারাল আলোচনা করতো না। এখন ইন্ডিয়াকে আমরা কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের মাধ্যমে আমরা বলছি ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য দেশগুলো একসাথে আলোচনা, কারণ কিছু কিছু এই যে নদী বিষয়ক যে আলোচনা, পানি বিষয়ক আলোচনা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এই সলিউশন এবং আজকে ইন্ডিয়াকে কিন্তু আমরা রাজি করেছি। এবং এটা করতে গেলে যেটা হবে, আমরা ড্যাম বানাবো ইন্ডিয়াতে, কিন্তু তার থেকে যা যা বেনিফিট, সব অনেক বেনিফিট আমরা নিয়ে আসবো বাংলাদেশের জন্য। কস্ট যেটা হবে সেটাও যেমন শেয়ার করবে সবাই, বেনিফিটটাও আমরা শেয়ার করবো, এবং আমার দেখতে হবে আমাদের কস্টের চেয়ে বেনিফিট বেশি হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই যে 3টি কোম্পানি যারা নিজেদের মধ্যে কনসোর্টিয়াম এগ্রিমেন্ট করলেন, তারা তো আবার নতুন করে স্টাডি করবে। এখন আমাদের গভর্নমেন্ট কি বলেছে দেখুন, খালেদা জিয়া বলেছেন, একটা চিঠি লিখেছেন, আমরা যেটা আজকে খবরে এসেছে যে জরিপে অংশগ্রহণ করার কথা। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এখন বলছে জরিপে নয়, আমরা স্টাডিতে পার্টিসিপেট করব। ইন্ডিয়া কিন্তু অলমোস্ট এগ্রি করছে, এবং স্টাডিতে পার্টিসিপেট করে আমরাও দেখবো যে কি কষ্ট হচ্ছে, কি বেনিফিট হচ্ছে। স্টাডি মানে তো বিস্তৃত পরিসর, অফকোর্স জরিপ হচ্ছে স্টাডির একটা অংশ, এর বাইরে আরো অনেক কিছু আছে, সবকিছু নিয়ে স্টাডি। টেলিফোন নিয়ে একটা। হ্যালো, জি মিস্টার সুভাষ সিং, ভালো। জি, আমি সালে আহমেদ বলছি, কুমিল্লা জেলার মনোরগঞ্জ থানা থেকে। জি বলুন বলুন। জি, আমি আরাফাত সাহেবকে মানে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে মাননীয় বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার অব দি ইন্ডিয়া মিস্টার মনমোহন সিং এর কাছে যে চিঠি লিখেছেন, একটা পত্রিকা দেখলাম আপনার পঠিত থেকে যে উনি জবাব দিয়েছেন, ওনারা জবাব দিয়েছেন, কাইন্ডলি জবাবটা কি একটু জানতে পারবো? জি, এবং টিপাই মুখ ড্যাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই জবাবটি তো আসলে দেয়া হয়েছে, কিন্তু বিএনপি তরফ থেকে আমাদেরকে জানানো হয়নি। আজকেও বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং লাইভে আমরা দেখেছি তারা যেটি বলেছে যে মাননীয় বিরোধী দল নেত্রী খালেদা জিয়া ওই চিঠিটি খোলেননি এখনো। উনি এখন তাদের যে কর্মসূচি সেগুলো নিয়ে ব্যস্ত আছেন, পরবর্তীতে খুলবেন। তবে যে বিষয়টি হচ্ছে, আমরা মোটামুটি আন্দাজ করতে পারি জবাব কি হতে পারে, কারণ বিএনপির সময় 2001 to 2006 যেটি চিঠিপত্রে ডকুমেন্টেড যেগুলো তারা চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু আমরা নিয়ে এসেছি। তারা চেয়েছিল ওয়াটার শেয়ারিং এর এনশিওর করে তারপর ভারতকে একটা ব্ল্যাঙ্ক চেক দিতে, তারা ব্যারাজ বানাক, ড্যাম বানাক, যা ইচ্ছা বানাক। অথচ এখন আমরা যেটি করেছি, আমরা ব্যারাজটিকে প্রকল্প থেকে বাইরে বের করে দিয়েছি। কাজে এখন আমরা কিন্তু অনেক বেশি পেয়েছি, এবং তাদের ডকুমেন্ট আছে যে তারা পানি ডাইভার্সনের বিষয় নিয়ে তাদের একটা আপত্তি জায়গা ছিল, সেই পানি কিন্তু ডাইভার্সন হওয়ার কোনো সুযোগ থাকছে না। এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তার প্রেস কনফারেন্সে ক্যাটেগরিক্যালি বলেছে যে চিঠিটি আমরা রিসিভ করেছি সেই চিঠি পড়ে শুনিয়েছেন, এবং এটি কিন্তু একটা ভারতের একটা অফিসিয়াল অ্যান্ড ফর্মাল অ্যান্ড লিগাল কমিটমেন্ট। এইটা ভাঙলে কিন্তু আমরা উই ক্যান গো এগেনস্ট দেম ইন দ্য ইন্টারন্যাশনাল কোর্ট বা হোয়াট এভার। কাজে এখানে আমাদের অ্যাসুরেন্স। আপনাকে অন্যদিকে না ঘুরিয়ে আমি এই সংক্রান্তই বলি। 1980 সালে 21শে জানুয়ারি জিয়াউর রহমান সাহেব ইউনিডোর সম্মেলনে যোগ দিতে ভারতে গিয়েছিলেন, এবং সেখানকার দি হিন্দু পত্রিকার সাথে উনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ফারাক্কাবাদ আভ্যন্তরীণ বিষয় ভারতের, এই বিষয় নিয়ে বলার কিছু নাই। এবং খুব দীর্ঘ সাক্ষাৎকার, আমি পুরো সাক্ষাৎকারটি অনেকবার পড়েছি। এবং 2006 সালের 26শে মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী একেবারে ক্ষমতার শেষ সময়ে তিনি ভারতে গিয়েছিলেন। গঙ্গার চুক্তি কিংবা পার্বত্য চুক্তি কিংবা টিপাই মুখ বাঁধ তার আলোচনায় কিন্তু স্থান পায়নি। এখন যে উপলব্ধিতে এসেছেন উনি, এখন যে না আলোচনায় শুধু স্থান পায়নি তা নয়, তার মানে উপলব্ধি না। এখন শোনেন, আলোচনায় যে স্থান পায়নি তা নয়, উনি ফিরে আসার পরে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল পানি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে কিনা, উনি বলেছিলেন যে উনি ভুলে গিয়েছিলেন। এটা আমাদের এখনো মনে আছে। দেখুন, টিপাই মুখ বা ফারাক্কা বা টিপাই মুখ যে ফুলের তলে ব্যারাজ, এটি কিন্তু বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নয়। এখানে আমাদের পার্টিসিপেশনের প্রয়োজন আছে। এই কিছুদিন আগে যে সিদ্ধান্তটি হয়েছে, এই যে 3টি বডি, একটি বডিকে রিপ্লেস করে তাদের মধ্যে। জি হ্যালো হ্যালো, জি সালাম, জি বলুন, আপনি দর্শক আপনার নামটি বলুন। হ্যাঁ দাদা, আমার নাম জয়নাল আবেদিন, ভোলা থেকে বলতেছি। জি বলুন বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন। আচ্ছা, থ্যাংক ইউ। বলুন। বলতে চাচ্ছি ওই বাংলাদেশে আপনার যুদ্ধ অপরাধ বিষয়ের ব্যাপারে, যেটা বর্তমান সরকার খুব মূল্যবান, অনেকদিন পরে হলো একটা মহতী উদ্যোগ নিয়েছেন। এই বিচারটা হওয়া উচিত আমি মনে করি। এবং যেটা হচ্ছে আর কি, জানাবেন স্যার, আমরা কিন্তু টিপাই মুখ নিয়ে আলাপ করছিলাম, একটু ওই প্রসঙ্গে যদি আসেন।
আলোচনা করতে সুবিধা হবে। এটা কি করতে পারি আমি? না, এক সংক্ষেপে বলুন। হ্যাঁ, যে যুদ্ধ অপরাধের ব্যাপারটা ওই যে 193 জন পাকিস্তানি আর্মির যে বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে, কিন্তু সেটা আদৌ করা হয় এবং আমরা যতটুকু জানি ক্ষমা করা হয়েছে। কিন্তু এখন এই দেশীয় যারা সহযোগী ছিলেন তাদের বিচার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা একটা মহৎ উদ্যোগ বলে আমরা মনে করি। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মহল এই যে আইন দ্বারা বিচার করা হচ্ছে, এই আইনের ত্রুটি সম্পর্কে তারা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার এটা মেনে নিচ্ছেন না। যেমন স্টিফেন জে র্যাপ যে সুপারিশ করেছিলেন আমেরিকার রাষ্ট্রদূত এই যুদ্ধ অপরাধ বিষয়ক, সেটাও গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে কি এই বিচার কাজ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে বলে কি মাননীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ জলাদিন সাহেব এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি এটা প্রশ্নটার উত্তর দিই। প্রথম কথা হচ্ছে 193 না 195 জন যে পাকিস্তানি আর্মি যারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়নি। উনি এই তথ্যটি সঠিক দিচ্ছেন না। তাদেরকে হ্যান্ডওভার করা হয়েছিল পাকিস্তানের কাছে সেই শর্তে যে পাকিস্তান তাদের বিচার করবে, যুদ্ধাপরাধী করবে। এবং দেখুন, আমরা আমাদের দেশে যারা যুদ্ধাপরাধী তাদেরকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল বঙ্গবন্ধুর সময় দালাল আইনে, এবং দালাল আইন যেটি কোলাবোরেটরস অ্যাক্ট, সেই আইনের জুরিসডিকশন হচ্ছে বাংলাদেশের ভিতরে, এবং এই আইনেই তো বিচার করে ফেলা যেত, বা এই আইন থাকলে তো যথেষ্ট ছিল। পরবর্তীতে কেন 73-তে এসে ইন্টারন্যাশনাল স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হলো, বঙ্গবন্ধু কেন করলেন? সেটি করার কারণ হচ্ছে এই আইনের জুরিসডিকশন ইন্টারন্যাশনাল, মানে বাংলাদেশের বর্ডারের বাইরে নিয়ে যাওয়া। কেন দরকার ছিল? আমাদের দেশে যারা কোলাবোরেটর রাজাকার তাদেরকে তো এই আইনে বিচার, দালাল আইনেই বিচার করা যেত। ওটা করার কারণ হচ্ছে বঙ্গবন্ধু পরে চিন্তা করেছিলেন যে পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় আমরা পাকিস্তানিদেরকেও বিচার করব। এখন 75-এর 15 আগস্টে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। যুদ্ধাপরাধীদের বিচার তো পরের কথা, তারা একটা পর্যায়ে এসে মন্ত্রী মিনিস্টার হওয়া শুরু করলো। সেক্ষেত্রে আপনি 193 জন সে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার পাকিস্তান করবেটা কিভাবে করবে? আমরা যদি সবকিছু ঠিক মতন কন্টিনিউ করতো, আমরা হয়তো একটা প্রেশার ক্রিয়েট করে সেটা করানোর একটা সিচুয়েশন তৈরি করতে পারতাম। সেই জায়গাতে তো আমরা ছিলাম না। আচ্ছা, আর এখন যেটা বলছেন যে 73 স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই অ্যাক্ট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। 2002 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি যে আইনটি হয়েছে, সেই আইনটি আমাদের 73 আইন থেকে ইন্সপিরেশন নিয়ে এবং আইডিয়া নিয়ে করা হয়েছে। কাজে নিখুঁত এবং নির্ভুল একটি আইন। এই প্রোপাগান্ডা প্রচারণাগুলি চালাচ্ছে জামাত ইসলামী, কোটি কোটি ডলার খরচ করে কিছু লবিস্ট নিয়োগ করে এই মিথ্যাচারগুলি করছে। কাজে এই মিথ্যাচার ঢোপে টিকবে না। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এই যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে সমর্থন দিয়েছে, স্বচ্ছ হচ্ছে বলছে, এবং মেজরিটি অফ দ্য কান্ট্রিটা বলছে। শুধু তাদের নিয়োগকৃত কিছু লবিস্টের বাইরে আর কেউ এগুলো বলছে না। কাজে আপনি নিশ্চিত থাকতে পারেন দর্শক যিনি ফোন করেছেন, এগুলো নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, গোয়িং ব্যাক টু দিস, আমি যেটি বলছিলাম যে টিপাইমুখ এবং ফুলের তলের ব্যারাজ, সব মিলে 3 মিনিট সময় পাবো। আচ্ছা, টিপাইমুখ, ফুলের তলের ব্যারাজ এবং ফারাক্কা সবগুলি কিন্তু এগুলো কোনোটা ইন্ডিয়ার ইন্টারনাল ম্যাটার না। বরং এই যে সিদ্ধান্তটি নিয়ে আমরা হইচই শুরু করলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি কোম্পানিকে রিপ্লেস করে আরো 3টি বডিকে এখানে নিযুক্ত করলো এবং এরা নিজেদের মধ্যে একটা কনসোর্শিয়াম এগ্রিমেন্ট করলো, সেইটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক হচ্ছে সেখানে যে সে ইন্ডিয়ান গভর্নমেন্ট যাকেই নিয়োগ করুক, আমরা সেই স্টাডিতে পার্টিসিপেট করতে চাই। বিকজ এই নদীর পানিটি বাংলাদেশে এসে পড়েছে, আমরা নিশ্চিত করতে চাই নদীর পানিটি যাতে ডাইভার্ট করে ইন্ডিয়া প্রত্যাহার করে অন্য কোথাও না নিয়ে যেতে পারে। আমরা মেক শিওর করতে চাই ফারাক্কাতে ইন্ডিয়া বাদ দিয়েছে তার সেচ প্রকল্প এবং তার বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির জন্য, বাট আমরা নিশ্চিত করতে চাই আমরা যাতে আমাদের প্রাপ্য পানিটি পাই, এবং সেই নিশ্চিতকরণের জন্য ইন্ডিয়ার সাথে আমাদের সেই ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে হবে। এবং সেটি আমরা করে, কিন্তু আপনি জানেন যে 96-2001-এ আমরা ফারাক্কা চুক্তি করেছি, এবং সেই চুক্তির আওতায় তার লিগালি বাউন্ড আমাদেরকে চুক্তিতে যে পানি দেওয়ার কথা সেটি দিতে, এবং সেটি প্রত্যেক 10 দিনে প্রত্যেক দিন, আজকেও এই পানি মাপা হয়েছে ফারাক্কা পয়েন্টে, প্রত্যেক দিন পানি মাপা হচ্ছে। এবং কারা মাপছে? জয়েন্ট রিভার কমিশন, বাংলাদেশ এবং ইন্ডিয়ান এক্সপার্টরা জয়েন্ট রিভার কমিশনে যারা আছেন, এবং আওয়ামী লীগ, বিএনপি, গভর্নমেন্ট নির্বিশেষে বিভিন্ন সরকারের জয়েন্ট রিভার কমিশন এগুলো করছে, এবং সেগুলো সব ডকুমেন্টেড আছে। কাজেই আজকে মজার ব্যাপারটা হচ্ছে, আমি হয়তো সময় পাবো না কারণ আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি। 10 জন সংসদ সদস্য মিলে যে প্রতিনিধি দল যারা গিয়েছিলেন আমরা জানি, এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে, এবং তিনি এসে কিন্তু প্রায় 250 পাতার একটা
রিপোর্ট জমা দিয়েছিলেন। অ্যাবসলিউটলি। এখানে আমরা অনেকে প্রশ্ন করি যে আসলে আমাদের হয়েছে কি, হয় কিছু কথা আমরা শুনি না, শুনেও শোনার চেষ্টা করি না, এবং না জেনে কথা বলার একটা অভ্যাস আছে। ওনারা যাওয়ার পর আবার আমরা একটা মজার কথা বলি, ওনারা হেলিকপ্টার নিয়ে টিপাইমুখে ভিজিট করতে গেছেন, নামতেও পারেননি। ওখানে নেমে ওনারা করতেনই বাকি, টিপাইমুখ স্পটে তো কিছুই নাই, ওখানে তো তাদের কাজ ছিল না, এক্স্যাক্টলি তাদের কাজ ছিল দিল্লিতে, তাদের কাজ ছিল ফুলের তলে ব্যারাজ হচ্ছে কিনা এটা নিশ্চিত করতে, যাতে না হয়। তাদের কাজ ছিল স্টাডিতে আমরা যারা আজকে যে টিপাইমুখ নিয়ে মুখ খুললেন, তারা কি ফুলের তলে ব্যারাজ সম্পর্কে ধারণা নাই? হ্যাঁ, তাদের ধারণা তো আছে, তারা জেনে শুনে এই কাজগুলি করছে, এবং আজকে সব ডকুমেন্টস। এবং এই লোকগুলো তো বাংলাদেশে বহুদিন যাবৎ বসবাস করছেন, এবং বহুদিন যাবৎ এটা নিয়ে গবেষণা করছেন, এটা নিয়ে কথাবার্তা বলছেন, এবং বিশেষজ্ঞ হয়েছেন। এতদিন তারা কোনো কথা বলেননি কেন? না, এখন এই আমি যেটি বললাম একেবারে সাধারণ জিজ্ঞাসা, আমি যেটি প্রথমে একবারে বললাম যে বাংলাদেশ এগুলো ক্রিটিক্যাল বিষয়, এগুলো নিয়ে স্টাডি করার জন্য অনেক সময় দিতে হবে। আমাদের সাধারণ মানুষের যে হার্ডশিপ এবং জীবন জীবিকা নিয়ে এত সময় তো নাই, আর এত ক্রিটিক্যাল বিষয় নিয়ে বোঝা, এত তথ্যতে অ্যাক্সেস, সেগুলোরও সমস্যা আছে। কাজে সহজভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় এগুলো দিয়ে। কাজে কিছু মানুষ সেই সুযোগটা নিচ্ছে, এবং নিতে যেটি হচ্ছে, এটা করতে যেটি হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। কারা দেশের পক্ষে কাজ করছে, কারা বিপক্ষে কাজ করছে, সেটা তারা ডিস্টিংগুইশ করতে পারছে না, আনফরচুনেটলি। এবং সেখানে আমার যে আহ্বান থাকবে যে যাতে এই বিষয়টি আমরা খুব সতর্কতার সাথে ডিল করি, হ্যান্ডেল করি, এবং জেনে বুঝে তারপর আমাদের সিদ্ধান্ত নিই। এবং আপনার আজকের এই আলোচনার মধ্য দিয়ে দর্শক নিশ্চয়ই নতুন নতুন কিছু তথ্য পেয়েছে, এবং আমরা এই কথাটা কিন্তু শেষে দাঁড়িয়ে বলতেই পারি, অনুষ্ঠানের শেষে, যে আমরা এই যে বারংবার যে আমাদের একটি গান গেয়ে চলার যে আনন্দ, এই আনন্দ, অজানা আনন্দে আমরা অনেকেই কিন্তু বুঁদ হয়ে আছি। আমাদের এই যে সমীক্ষার কথা বলা হচ্ছে, এই যে দুই দেশ একত্রিত যে স্টাডির কথা বলা হচ্ছে, এইসব বিষয়ে আমরা কিন্তু কথা বলছি না, মুখ খুলছি না, শুধু বলছি টিপাইমুখ। এখন আমাদের যেটি কাজ করতে হবে, যেটি করছে এই গভর্নমেন্ট, আমি আজকে বলে রাখি দর্শকদেরকে, সেটি হচ্ছে যে আমরা যেহেতু ড্যাম বানাতে পারছি না, কিন্তু ড্যামের যে উপযোগিতা আছে, আমাদের যে সুবিধাটা আমরা নিতে পারি, ভারতে বা নেপালে সেই ধরনের টোপোগ্রাফিক্যাল সুটেবল জায়গা আছে, সেখানে ড্যাম হবে, এবং তার সুবিধা আমরা নিয়ে আসবো আমাদের জন্য। যে কস্টই আছে সেটাও আমরা শেয়ার করবো, বেনিফিটটা আমরা শেয়ার করবো, এবং ভারত তাতে রাজি হয়েছে, নেপালকে এর মধ্যে ইনক্লুড করা গেছে, এবং আমরা এরকম এখন প্রগ্রেসিভ এগিয়ে যাওয়ার এক ধরনের এনগেজমেন্ট আছে। এই মাত্র যে কথাগুলো বললেন, এটা নিয়ে কিন্তু বড় একটা আলোচনা হতে পারে। অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জনাব এ আরাফাতের কাছ থেকে টিপাইমুখ নিয়ে অনেক কথা শুনলাম, এবং একটি অনুষ্ঠানে শেষ হবার নয়, এবং আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হয়, এবং বিরোধী দল নেত্রী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, নিশ্চয়ই জাতীয় স্বার্থে সবাই মিলে এই বাংলাদেশের নির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এবং এই ঐক্যবদ্ধতার কাজ করার ক্ষেত্রে কেউ যেন অপরাজনীতির এবং অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে না পারেন, সেই প্রত্যয় ব্যক্ত করছি, এবং আজকের মতো শেষ করছি খবর প্রতিদিন অনুষ্ঠান।